আপনার মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি আছেন তিনি একেবারে ঘোরতর মুক্তবাজার অর্থনীতির মানুষ। এখন তার সাথে যদি আপনার মতবিরোধ হয়, মানে মুক্ত বাজার অর্থনীতি অ্যাজ সাচ এটা আসলে কি জিনিস? খুব শিগগিরই গণসংহতি আন্দোলনের প্রধান পদ থেকে আপনি সরে যেতে পারেন। যেটা আমাদের পার্টির আলোচিত বিষয় এবং ইতিমধ্যে গৃহীত সিদ্ধান্তের ব্যাপার যে পার্টি প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তখন তিনি পার্টি প্রধানের দায়িত্ব থেকে মানে কখনো ঠিক সরকারি দলে যাওয়ার অভিজ্ঞতা হয়নি। ফলে আমাদের একটা বিরোধী দলীয় অবস্থান সবসময় ছিল। এই নতুন দায়িত্বে কিছুটা মানিয়ে নেওয়ার ব্যাপারও আছে মানসিকভাবে, নিজের অভ্যাস আচরণের দিক থেকে। জি, আরো পার্থক্য থাকবে আরো স্পষ্ট হয়ে। ধরেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় ঈদের অনুষ্ঠানে থাকে। আচ্ছা, ঈদ অনুষ্ঠানে থাকবে। আচ্ছা, আমি ঈদ নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আপনি ঈদে খুব আগ্রহ পাচ্ছিলেন না। আপনার ছোটবেলায় ঈদের তেমন কোনো অভিজ্ঞতা নেই, ছোটবেলায় শৈশব টৈশব ঈদ টুপ যায়নি। আমি মীর আহসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ওয়ান নিউজের বিশেষ আয়োজন মন্ত্রীর সাথে আড্ডা অনুষ্ঠানে। আজ আমরা যার বাসায় এসেছি তাকে নানান পরিচয়ে নানান বিশেষণে বিশেষায়িত করা যায়, তার সম্পর্কে অনেক ভূমিকা দেওয়া সম্ভব, কিন্তু আমার ভূমিকা তার কথা অনেক বেশি গুরুত্ব বহন করবে যতটা না আমি ভূমিকা দেব। আমি আর ভূমিকা বাড়তে চাই না, বরং তার সাথে সরাসরি পরিচিত হব। আমাদের সাথে আজ আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং একই সঙ্গে গণসংহতি আন্দোলনের তিনি প্রধান সমন্বয়কারী, রাজনীতির ছোটকাটা মানুষ, জনাব জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি, আপনি কেমন আছেন? আছি, আপনাদের দোয়ায়, সবার দোয়ায় আছি। মনে হচ্ছে কিছুটা অসুস্থ। না, আসলে আমরা এখনো নির্বাচনোত্তর কালের যে একটা ধারাবাহিকতা চলছে কাজের মধ্যে, তার ওই ধারাবাহিকতার মধ্যেই আছি। নিশ্চয়ই আমরা যে সময় কথা বলছি সেই সময়টা আসলে ঈদ আসন্ন। 2টা বছর আগের কথা চিন্তা করেন বা 2.5টা বছর আগে চিন্তা করেন। এই সময় হয়তো দেখা গেছে যে আপনি ডিবির চোখ ফাঁকি দিয়ে হয়তো মামলার যত জট আছে সেগুলোকে কাটিয়ে ঈদ করেছেন বা করতে পেরেছেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এখন প্রোটোকল, গানম্যান, মন্ত্রী হিসেবে সেই সময়কার আর এখনকার এই আকস্মিক যে পরিবর্তন, সেটাকে আসলে আপনি কীভাবে দেখেন? না, তখন একরকম অবস্থা ছিল। আমরা তো একটা সংগ্রামের মধ্যে ছিলাম এবং তখনও আসলে যতটা সুযোগ পেয়েছি আমাদের নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করা কিংবা নিজেদের এলাকার মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা, সেটা তো একটা ব্যাপার ছিলই। এখন বরং দায়িত্বটা একটু বেড়েছে আর কি। মানে এখন অনেক কিছু নিজের চাওয়ার উপর নির্ভর করে না আর কি। তখনও করতো না, কিন্তু এখন এটা একটু বেশি। এখন আমার অবস্থা যাই থাকুক না কেন, আমাদেরকে কতগুলো কাজ করতেই হবে এরকম একটা বাধ্যবাধকতার মধ্যে আছে। যদি আমি স্পেসিফিকভাবে ঈদ প্রসঙ্গটাকে একদম ফোকাস করি, ধরেন একটা সময় তো এই বাস্তবতাও গেছে আপনাদের, যে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সুযোগ হয়তো হয়নি ঈদ করার বা একেবারে পালিয়ে বেড়াতে হয়েছে। সেই জায়গা থেকে যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনের ফলে মানুষের যে ধরেন এক ধরনের আকাঙ্ক্ষা, যে মানুষের চিন্তা করছে যে হ্যাঁ, আমিও একসময় পালিয়ে বেরিয়েছি, এই মানুষটা একসময় পালিয়ে বেড়েছে, সে এখন আমাদের প্রতিনিধি হিসেবে সংসদে আছে বা আমাদের দায়িত্বে আছে। ফলে দায়িত্বের বোঝাটা কি বেশি হয়ে গেল কিনা? এখন যারা বিশেষভাবে জনপ্রতিনিধি হয়েছেন কিংবা এইরকম মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, তাদের তো অনেক দায়িত্ব বেড়ে গেছে। এই দায়িত্বের জায়গাটা একটা নতুন অভিজ্ঞতা আমাদের জন্য। আসলে এটার যেহেতু বলতে পারেন প্রথমবার সংসদ সদস্য হওয়া, মন্ত্রিসভায়ও প্রথমবারের মতোই যাওয়া, ফলে সেই দিক থেকে এইটা এমন একটা নতুন দায়িত্ব, নতুন অভিজ্ঞতা, যেটার সাথে আসলে ঠিক আগেকার অবস্থাটা পুরোপুরি মেলানো যাবে না। ওকে, এখন যদি আপনার একটু শৈশবের দিকে যাই, কৈশোরের দিকে যাই, বাসাবোর গলি থেকে সচিবালয়, যাত্রাপথটা আসলে কেমন? না, এটা ঠিক যে আমার তো শৈশব কেটেছে ভিন্নভাবে। মানে বাবার সরকারি কর্মকর্তা ছিলেন, প্রশাসনে ছিলেন, ফলে অনেক জায়গায় বদলির ব্যাপার ছিল, অনেকগুলো স্কুলে পড়েছি। তারপর শেষ পর্যন্ত ঢাকায় এসে কিছুটা স্থায়ী হয়ে গেছি আমরা। ফলে আমি স্কুল থেকেই ঢাকায়, মানে ক্লাস 8 থেকে ঢাকায়। সেই সময়ের ঈদ তো একরকম ছিল। মানে সেই সময় ঢাকাও বলতে পারেন ভিন্ন একটা ব্যাপার ছিল। আমাদের ঢাকায় আমাদের যে পাড়ায় আমরা থাকতাম, মানে পুরো পাড়াটার মধ্যে একটা
এক ধরনের বন্ধন ছিল। ফলে বন্ধুবান্ধব, পাড়ার প্রতিবেশী প্রত্যেকের সাথেই একটা পরিচয়, কে কী করছে সেই সমস্ত খোঁজখবর, কিংবা তাদের ইভেন বাসায় যাওয়া, এইসব বিষয়গুলো কিছুটা কাজ করতো। এখন যেমন এই বিষয়গুলো ঢাকা শহরে হয়তো খুব বেশি আর কাজ করে বলে মনে হয় না। এখন যে জায়গাটা এসছি, এইটা আসলে ঠিক পূর্ববর্তী অবস্থাতে আমি আগেই বললাম যে এখনকার অবস্থাটা হচ্ছে অনেক বেশি দায়িত্বের জায়গা। শৈশবে বন্ধুদের সাথে যোগাযোগ আছে? বন্ধুদের সাথে যোগাযোগ তো আছেই, যোগাযোগ একদিক থেকে বেড়েছেও, কেননা এখন মানে অনেকেই যার যার জায়গা থেকে অন্তত উইশ করছেন, যোগাযোগ কম থাকলেও অন্তত বন্ধু হিসেবে মনে করছেন যে আমরা যাতে সফল হই, যে দায়িত্ব পেয়েছি। এবং বিশেষভাবে আসলে মানুষের প্রত্যাশাটা অনেক উপরে। এটা শুধু নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে না, সাধারণভাবে পুরো বাংলাদেশের মানুষের প্রত্যাশা কিন্তু অনেক উপরে উঠেছে। এত রক্ত, এত আত্মত্যাগ, আমাদের শহীদেরা, আমাদের আহত যোদ্ধারা যেভাবে জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে দেশের জন্য একটা নতুন পরিস্থিতি তৈরি করেছেন, একটা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি করেছেন, এইটা তো এক একটা জনগোষ্ঠীর জীবনে খুব মানে প্রতিদিন আসে না। ফলে আমরা একটা সত্যি সত্যি আমাদের পুরো সমষ্টিগত ইতিহাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছি। এখন সেখানে মানুষের মধ্যে তো একটা বেশ বড় আকারের প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রত্যাশার চাপটাও কিন্তু এই সরকার কিন্তু একদিকে যেমন মানে একটা খুব নিয়মিত সরকারের মতো না, মানে এই সরকারের কাছে উপরে একটা বড় দায়িত্বের জায়গা আছে। যেমন এই মানুষ যে রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এই লড়াইয়ে এসছে, যে একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে, তার জন্য সংবিধান সহ পুরো প্রাতিষ্ঠানিক পরিবর্তনগুলো ঘটবে, এবং সেইটা অর্জন করার সাথে সাথে মানুষের জীবনের সত্যিকার অর্থেই তার ভাগ্যেরও পরিবর্তন ঘটবে, সেটা আর্থসামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে। এই যে মানুষের প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে, এইটা পূরণ করার যে চাপটা আছে, মানে সেটা এই সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জের বাইরে কিন্তু আমরা কেউ নেই, মানে প্রত্যেকেই এমনকি উৎসবের মধ্যেও সেটা যে খুব মানে সেটাকে ঠিক ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই আমি সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলাপ করব। এবং বলা চলে যে সরকার গঠনের সাথে সাথেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে একদম প্রথম দিন থেকেই কাজ শুরু করেছেন, এবং নির্বাচনী অঙ্গীকার পূরণ করা কিংবা এই জনপ্রত্যাশার জায়গাটাকে প্রতি মুহূর্তে বিবেচনায় রেখে কাজ করতে চেষ্টা করছেন, সেইটা সমগ্র মানে সবার মধ্যেই একটা বলতে পারেন যে ওই রকম একটা জায়গা তৈরি করেছে যে এটা আসলে একটা দায়িত্ব, এবং এই দায়িত্বটাকে পালন করতে হবে এবং জবাবদিহি করতে হবে। ব্যক্তি জুনায়েদ সাকি, রাজনীতিবিদ জুনায়েদ সাকি বেশ পরিচিত, প্রচুরভাবে মানুষ তাকে সার্চ করে, জানে, চেনে, কিন্তু তার ব্যক্তি জীবন, পরিবার জীবন, ভাই বোন, বাবা মা, এই সম্পর্কে বিষয়গুলো কি মনে হয় খুব বেশি জানা আছে বলে আমার মনে হয় না। যদি আপনি একটু বলতেন তাহলে একটু জানতাম, আমার মতো থেকে দর্শকরা জানতো একটু। কি বলবো, মানে আমার বাবা সরকারি চাকরি করতেন, কয় ভাই বোন? প্রশাসনে ছিলেন, শিল্প মন্ত্রণালয় থেকে শেষ পর্যন্ত অবসর গ্রহণ করেন। আর আমার মা ঠিক ওই অর্থে বাইরের জগতের সাথে একটু কম তার যোগাযোগ ছিল। মূলত আমাদের লালন পালন করা, ঘরবাড়ি সামলানো, সেটাই তার প্রধান কাজ ছিল। আমার ভাই বোনরা তো আছেন, আমার সবাই তার যার যার জীবনে ব্যস্ত আছেন। রাজনীতিতে ওই অর্থে প্রত্যক্ষভাবে এখন আমার বড় বোন কিছুটা যুক্ত হচ্ছেন, এর বাইরে তারা কেউ ওই অর্থে সরাসরি প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত নয়। কিন্তু আমাদের বৃহত্তর পরিবার যাকে বলে, যে আমার মামা এবং আমার মামার আমার বেড়ে ওঠাতে একটা ভূমিকা আছে, তো তারা আর কি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, এবং আমাদের আত্মীয়দের মধ্যে আরও অনেক কয়েকজন রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। তাদের যে আলাপ আলোচনা হতো, ওইটা ছিল আমার প্রথম রাজনীতির আগ্রহের মূল উৎস। একটু সিনিয়রদের আলাপ আলোচনায় আগ্রহ, তাদের সাথে তাদের আড্ডায় বসে থাকা, শোনা, এটা আমার প্রথম শুরুতে ছোটোবেলা থেকেই এটা একটা বলতে পারেন ঝোঁক ছিল, এবং সেইটা কখনোই কাটে না। এখনও আমি আমার সিনিয়রদের সাথেই বেশিরভাগ সময় আড্ডা দিই। তো
আহ, যেটা হয়েছিল যে তাদের রাজনৈতিক আলাপ আলোচনা আমাকে বলা চলে রাজনীতিতে প্রথম প্রভাবিত করেছে। রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণ স্কুল জীবনে নানাভাবেই নানা জনে নানা দল স্কুল পর্যায়ে যারা কাজ করতেন তারা আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, কিন্তু তখনও পর্যন্ত ঠিক কোনো একটা নির্দিষ্ট দলে যুক্ত হয়ে ওঠা হয়নি, কিন্তু আগ্রহটা সবসময় বজায় ছিল। মূলত 1990 সালের মানে ঢাকা কলেজ থাকতে আমি যখন ঢাকা কলেজে মানে পড়ি তখন পলিটিক্সের একটা আমাদের বন্ধু বান্ধব অনেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সেই সময় যেহেতু এরশাদ বিরোধী আন্দোলন চলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে, সেটা একটা ছাত্রদের মধ্যে ব্যাপক প্রভাব ছিল এবং আমরা বিভিন্ন কোন রাজনৈতিক দল করব সে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অনেকবার বৈঠক করেছি, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি। এর মধ্যে পরীক্ষা চলে আসলো, পরীক্ষা দিয়ে আমরা আসলে মূলত 90-এর সেই আন্দোলনের ঢেউয়ের মধ্যে ধীরে ধীরে ঢুকতে শুরু করেছি, নিজেরাও রাজনীতি নিয়ে কথা বলা শুরু করেছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে। 90-এর আন্দোলনে আমরা যুক্ত হয়ে পড়েছি, ওইটা ছিল আমাদের প্রথম টার্নিং পয়েন্ট। যেহেতু আমরা দেখছিলাম বা দেখছি কি বলছিলাম কি আমরা দেখছি তো আসলে যে 17 বা তারও বেশি সময় ধরে একটি দল বা যারা গত সরকার স্বৈরাচারী বলি বা ফ্যাসিস্ট বলি যে সরকারটি পতন ঘটেছে সেই সরকারের সময় যখন একটা পক্ষ দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল, ফলে তারা এক ধরনের দৌড়ঝাঁপ মামলা হামলা নানান বিষয়ের মধ্য দিয়ে গেছে তারা। আবার 17 বছর পর যখন এই মানুষগুলো আবার ক্ষমতায় এসেছে, ফলে তাদের এক ধরনের বেসামাল হওয়ার ঝুঁকি থাকে এবং নানান গণমাধ্যমে সেই তথ্যচিত্রগুলো আমরা দেখছিও বেসামাল হয়ে পড়া। তো এগুলোকে আসলে সামাল দেওয়া যাচ্ছে কিভাবে? বিশেষ করে যদি আপনার এলাকার কথাও বলি যে বাঞ্ছারামপুরের মানুষরা কি জুনায়েদ সাকিকে একজন আউটসাইডার হিসেবে দেখেন, নাকি তারা তাদের নিজস্ব মানুষ হিসেবে দেখছেন? তাদের যে প্রত্যাশাগুলো আছে 17 বছরের পুঞ্জীভূত জমা, সেগুলো নিয়ে বেসামাল হয়ে পড়ছে কিনা, সামলে উঠছেন কিভাবে? না, বেসামাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকেই, কারণ কিন্তু আপনি আমার যদি নির্বাচনী প্রচারণা খেয়াল করেন, আমরা একটা কথা বারবার বলেছি যে মানে এই যে পরিবর্তনটাতে মানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করতে হবে, কারণ আমরা রক্তের ঋণে আবদ্ধ এবং সেখানে এই বেসামাল হওয়াটা, যেটা আরেক অর্থে বললে প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি, সেটা বিপজ্জনক জায়গায় যাবে। এবং এইটা একদিক থেকে বলা চলে যে উল্লেখ করতেই হবে যে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের প্রধান যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, যিনি পুরো আন্দোলনের মধ্যেও একটা ভরসার কেন্দ্র হয়ে উঠেছিলেন দলমত মানে নিজের দলের ঊর্ধ্বে উঠেই। তো তার দিক থেকেও যখন 7ই আগস্ট মানে অভ্যুত্থানের দুদিনের মাথায় তিনি যখন প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে বললেন, সেটা একটা বড় দিক নির্দেশনা ছিল। তো সেই জায়গা থেকে আমরা এই কথাটা বারবার বলেছি যে আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি, সেটার আসলে অর্থটা কি? অর্থটা হচ্ছে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যে রাজনৈতিক ব্যবস্থা পুরো জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে পারে। তার মধ্যে পার্থক্য থাকবে, বিরোধ থাকবে, রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, ক্ষমতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সব মিলিয়ে আবার একই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার হতে পারলেই তবে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা যাবে। সেই জায়গা থেকে কিন্তু ওইটাই কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম গ্যারান্টি, কারণ আপনি জনগণ যদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে না পারে তাহলে সেটা খুবই নানা দিক থেকেই হুমকি। সে ঐক্যবদ্ধ কি হতে পারলো? আমরা তো এর আগেও যে দ্বিধা বিভক্ত দেখেছি, সেই বিভক্তি কি ঘুচলো? না, সেটা ঘোচার প্রক্রিয়ার দিকেই কিন্তু আমরা যেতে যাচ্ছি এবং সেইটা একটা বড় জায়গা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র ব্যবস্থাটাকে গণতান্ত্রিক করা, জবাবদিহিমূলক করা, যাতে করে এমনভাবে মানে সেটা ইনক্লুসিভ হয়। তো সেই জায়গাটাতে একটা দল কিংবা কোনো ব্যক্তি যদি ক্ষমতার একচ্ছত্র ব্যবহার করতে না পারে কিংবা সেই একচ্ছত্র অধিপতি না হয়ে ওঠে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে
এখানে প্রত্যেকেই তার নিজস্ব স্পেসটা খুঁজে পাচ্ছে। যেসব প্রতিষ্ঠানগুলোকে আসলে তাকে স্বাধীন হওয়া দরকার বা তাদের যে ক্ষমতা আছে বা যারা যে কার্যক্রম আছে সেটা তাদের স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে সেটা যেমন জরুরি, একই সঙ্গে একজনের হাতে সকল ক্ষমতা চলে যাওয়া সেটাকেও নিশ্চয়ই নিরুৎসাহিত করাও জরুরি। কিন্তু সেটা কি হচ্ছে কি না, আসলে ক্ষমতাকে আবারও সেই এককেন্দ্রিক হয়ে যাচ্ছে কি না, যেভাবে আমরা লক্ষ্য করছি যে সবাই মাননীয় 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 বলতেই অস্থির হয়ে যাচ্ছেন, সেটাকে আবার সেই পুরনো ধারায় ফিরে যাচ্ছে কি না, আমি এটা নিয়ে আলোচনা করব। তবে আমাকে একটু সময় দেন, একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে এটা নিয়ে আলোচনা করব। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ চ্যানেল ওয়ান নিউজের বিশেষ আয়োজন মন্ত্রীর সাথে আড্ডা অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনারা জানেন আমরা কথা বলছিলাম পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ সাকির সাথে। জুনায়েদ সাকি, যে প্রশ্নটি রাখছিলাম বিরতির আগে, যে আসলে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যাওয়া থেকে কিভাবে আসলে বেরিয়ে আসা যায়, নিশ্চয়ই সেই বিশ্লেষণটা করবেন। তবে এই ফাঁকে যদি একটু ছোট্ট করে ভিন্ন প্রসঙ্গ তারপরও জানতে চাই, আপনার স্ত্রী তিনি একজন সমাজকর্মী, তিনি শ্রম অধিকার নিয়ে কাজ করেন, আলোকচিত্রী, রাজনৈতিকভাবে ভীষণ সচেতন। রাজনৈতিক একজন নেতৃত্ব অবশ্যই অবশ্যই। ফলে 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 তার সাথে কি আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় পারিবারিকভাবে? না, আসলে মানে তাসলিমা আক্তার যিনি আমার জীবনসঙ্গী, মানে তিনিও মানে আমরা প্রায় কাছাকাছি সময়, যদিও আমার কিছুটা পরে ছাত্র আন্দোলনে যোগ দেন, এবং আমি যে ছাত্র সংগঠন করতাম ছাত্র ফেডারেশনে আমি সভাপতির দায়িত্ব পালন করেছি। তাসলিমা আক্তারও ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তারপর সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং তারপরে একদিকে নিজের রাজনৈতিক কাজ, শ্রমিকদের মধ্যে কাজ এবং আমাদের পার্টির নেতৃত্ব হিসেবে সামনে এসছেন, অন্যদিকে তার নিজের আরও কিছু কাজের জায়গা আছে, আলোকচিত্রী হওয়া, ভিজুয়াল অ্যানথ্রোপোলজি পড়েন এবং পড়ান। তো এই কাজগুলো একই সাথে করেন আর কি। তো রাজনৈতিক, যেহেতু আমরা দুজনেই রাজনৈতিক কর্মী, এখন ফলে রাজনীতি নিয়ে তো আলাপ আলোচনা ঘরেও হয়, ঘরের বাইরেও হয়। চেষ্টা করি যে ঘরে তুলনামূলকভাবে কম করতে, কিন্তু ঘরেও আসলে শেষ পর্যন্ত যতটা সময় পাওয়া যায় প্রয়োজন হলে তো নিশ্চয়ই আলাপ আলোচনা হয়। আপনার নতুন পরিচয়টাকে তিনি কিভাবে দেখেন? প্রতিবাদী সাকিকে কি আর খুঁজে পান তিনি? না, আসলে এটা তো আগেই বলেছি আমি যে এটা একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য বিশেষভাবে, কারণ মানে কখনো ঠিক সরকারি দলে যাওয়ার অভিজ্ঞতা হয়নি। ফলে আমাদের একটা বিরোধী দলীয় অবস্থান সবসময় ছিল। আমরা মূলত লড়াই সংগ্রাম করেছি, সরকারের ভুল ত্রুটি ধরেছি, কিংবা তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছি। এখন যে বিষয়গুলো সবসময় আমরা চেয়েছি সেটা বাস্তবায়ন করার এক ধরনের দায়িত্ব আছে, যদিও আমাদের মানে আমি একটা অংশ মাত্র, কিন্তু সেই জায়গা থেকে নিজেকে নতুন দায়িত্বে কিছুটা মানিয়ে নেওয়ার ব্যাপারও আছে, মানসিকভাবে নিজের অভ্যাস আচরণের দিক থেকে। ওকে, নতুন ইনফরমেশন আমরা জানলাম। নিশ্চয়ই খুব শিগগিরই আমরা এটা স্পষ্ট হতে পারবো। তবে আপনি ইঙ্গিত দিচ্ছেন যে খুব শিগগিরই গণসংহতি আন্দোলনের প্রধান পদ থেকে আপনি সরে যেতে পারেন। হ্যাঁ, সেরকমই, মানে অর্থাৎ এইটা আমাদের যেহেতু প্রথমবারের মতো অভিজ্ঞতা, কিন্তু এটা আমাদের পার্টির আলোচিত বিষয় এবং ইতিমধ্যে গৃহীত সিদ্ধান্তের ব্যাপার যে পার্টি প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তখন তিনি পার্টি প্রধানের দায়িত্ব থেকে নতুন কাউকে দেখা যেতে পারে। এক সময় ধরেন আপনি জামাতের আদর্শের বা জামাতের যে রাজনীতি তার কট্টর বিরোধী ছিলেন। এখন ক্ষমতার মানে বিষয়ে এসে আবার একসঙ্গে তাদের সাথে সংসদে, এই বিষয়টা কেমন? না, দেখুন, জামাত ইসলামী একটা রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের বিষয়ে আমাদের রাজনৈতিক অবস্থানটা আমরা সবসময় স্পষ্ট করার চেষ্টা করেছি। জামাতের রাজনৈতিক যে আদর্শ, তাদের যে ইতিহাস, দুটোরই আমরা আমাদের দিক থেকে একটা পার্থক্য কেবল না, মানে সমালোচনামূলক জায়গাও আছে। পার্থক্য তো আছেই বলে আমরা আলাদা রাজনৈতিক দল, এবং জামাতের যে 1971 সালের ভূমিকা, সেইটা তাদের ইতিহাসকে নিয়েও আমরা আমাদের সমালোচনা সবসময় হাজির রেখেছি।
এবং আমরা ন্যায় বিচারের উপরে রাষ্ট্রকে দাঁড় করাতে চেয়েছি। ফলে মানে যে কথাটা এখানেও বললাম যে জুলাই হত্যাকাণ্ড কিংবা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যে মানে হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন হয়েছে সেইগুলোর বিচার হতে হবে। কারণ ন্যায় বিচার যদি রাষ্ট্র নিশ্চিত করতে না পারে তাহলে রাষ্ট্র তার নিজের ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবে না। সেই কথাটা কিন্তু আমরা 1971 সালের আমাদের রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই কিন্তু কথাটা বলে এসেছি। এবং আমাদের দিক থেকে, আমাদের দলের দিক থেকে যতবার আমরা এই বিষয়ে বক্তব্য রেখেছি যে বাংলাদেশের রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত করতে হলে গোড়া থেকে দেখতে হবে। 1971 সাল থেকে এ পর্যন্ত আমাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করাটা এটা রাষ্ট্রের ন্যায্যতার জায়গা থেকে খুব জরুরি। ফলে 1971 সালের থেকে এখন পর্যন্ত এইটা আমরা আগেও চেয়েছি, সেটার কথা আমরা এখনও বলবো। আর জামাতে ইসলামী যে রাজনৈতিক আদর্শ, সেই আদর্শর মধ্যেই কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে নিজেদের নির্দিষ্ট মতবাদকেই একমাত্র মতবাদ হিসেবে প্রতিষ্ঠা করা, অন্যের প্রতি এটার বাস্তবতা হয়তো এখন তারা বলবে, কিন্তু এটা আসলে ক্ষমতা প্রাপ্তির পরে বোঝা যাবে যে এই তাদের আদর্শিক জায়গাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। ফলে তাদের ঘোষিত আদর্শ, তাদের গঠনতন্ত্র, ঘোষণাপত্র, সেগুলোতে যে রাষ্ট্রকল্পনা আছে সেই রাষ্ট্রকল্পনা গণতান্ত্রিক রাষ্ট্রকল্পনার সাথে যায় না বলে আমরা মনে করি। এইটার রাজনৈতিক পার্থক্য তো আমাদের দিক থেকে আছেই। এখন কিন্তু রাজনৈতিক দল হিসেবে যতক্ষণ তারা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কাজ করছে ততক্ষণ তাদের সাথে আমাদের পার্থক্য সত্ত্বেও যেভাবে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আছি সেভাবেই আমরা আছি। এখন তারা কেউ যদি জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্টে আসে তো তারা আসবেই। সেই পার্লামেন্টে আসা তার মানে এইটা জনগণের সিদ্ধান্তের জায়গা। ফলে গণতান্ত্রিক রাজনীতি মানেই তো এটা যে আপনি আপনার রাজনৈতিক আদর্শ সাথে বিপরীত এমনকি আদর্শ হলেও আপনি তাকে একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে আপনি নিজের রাজনৈতিক চর্চাটা অব্যাহত। আপনার মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি আছেন তিনি একেবারে ঘোরতর মুক্তবাজার অর্থনীতির মানুষ। এখন তার সাথে যদি আপনার মতবিরোধ হয় সেক্ষেত্রে কি করবেন? না, রাজনৈতিক দিক থেকে তো আসলে মানে আমার মন্ত্রণালয়ের মন্ত্রী বিএনপির অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি, এবং তার মতবাদ মানে মুক্তবাজার অর্থনীতি অ্যাজ সাচ এটা আসলে কি জিনিস, এটার অস্তিত্ব কোথায় পাওয়া যায় সেটা আমরা মানে পাওয়া যায় না। এটা নিয়ে অনেক তাত্ত্বিক আলাপ আলোচনা বাইরে চলে যায়। আমি বলি যে মতবিরোধের জায়গা যদি হয় আপনার পরিকল্পনা, যেটা বলবো যে তার যে মানে অর্থনৈতিক চিন্তা এবং রাজনৈতিক অর্থনৈতিক চিন্তা সেটা 31 দফার মধ্যে বিধৃত হয়েছে। মানে যেটা আসলে বিএনপির চিন্তা, জনাব তারেক রহমান যিনি বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে যে চিন্তাটা দাঁড়িয়েছে সেটাকেই তো তিনি অনেকাংশে ধারণ করেন। ফলে ওইটার প্রকাশটা তো মানে 31 দফায় আছে, বিএনপির ম্যানিফেস্টোর মধ্যে আছে। সেখানে অনেকগুলো জায়গায় কিন্তু আমরা ঐক্যবদ্ধ জায়গায় এসেছিলাম। সেটা তো বলছিলাম, ধরুন ঐক্যের জায়গা আপনার একটা সময় গিয়ে নাও তো থাকতে পারে। আপনি একটা দল সেটা তো যে কারোর সাথে হতে পারে। সেই ক্ষেত্রে তো বললাম যে তিনি মন্ত্রী, আপনি প্রতিমন্ত্রী, উনি বিএনপির, আপনি গণসংহতি আন্দোলনের, মত পার্থক্য তো হতেই পারে। সেক্ষেত্রে তখন জুনায়েদ সাকির অবস্থানটা কী হবে? যে জুনায়েদ সাকিকে আমরা দেখতাম প্রতিবাদী অবস্থানে মত পার্থক্য নিরসন করাটাই তো একটা কাজ। রাজনীতির কাজ তো এরকম না যে মত নিয়ে কেবল মানে যে যার অবস্থানে বসে থাকে। মত পার্থক্য আমাদের আগেও ছিল, আমরা সেটা নিরসন করেই 31 দফায় এসেছি। আমরা সেটা নিরসন করেই একটা এই যে রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়া সেটার মধ্যে আছি, এবং সেই প্রক্রিয়া যতক্ষণ অব্যাহত থাকবে সেটা আমাদের নিশ্চয়ই আমরা সেটার মধ্যে মানে আমরা কাজ করতে পারবো। আর এই প্রক্রিয়াটা অব্যাহত রাখাটা জনগণ এবং দেশের প্রয়োজনে এখন কতটা জরুরি সেটা প্রধান বিবেচনা আনতে হবে। আমরা মনে করেছি যে বাংলাদেশেরকে নতুন করে গড়ে তোলার যে সুযোগটা তৈরি হয়েছে আমাদের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। জি, আরো পার্থক্য থাকবে আরো স্পষ্ট হই। ধরেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় ঈদের অনুষ্ঠানে থাকে। আচ্ছা, ঈদ অনুষ্ঠানে থাকবে। আচ্ছা, আমি ঈদ নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আপনি ঈদে খুব আগ্রহ পাচ্ছিলেন না। আপনার ছোটবেলায় ঈদের তেমন কোনো অভিজ্ঞতা নেই, ছোটবেলায় শৈশব টৈশব ঈদ টুব যায়নি। তো আপনি যদি ঈদের সত্যি তো আলোচনা করেন তো ঠিক আছে, আবার একটু ঈদের আলোচনায় আসি। এবার ঈদে আপনি ভাবিকে কী দিলেন? আসলে এইসব দেয়াদির জায়গাগুলো আমরা খুব চর্চার মধ্যে ছিল না আমাদের।
বরং প্রয়োজন হলে একসাথে কিছু কেনার কখনো মানে চেষ্টা করেছি। যে আপনার বাবা তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন সরকারি কর্মকর্তা হিসেবে, কর্মচারী হিসেবে যে বিভিন্ন জায়গায়। ফলে ঈদের এমন কোনো স্মৃতি যেটা আছে, যেটা এখন আপনার স্মরণ পড়ছে, যেটা আমাদের দর্শকদেরকে জানাতে পারেন? না, আমার ছোটবেলার ঈদ ঈদ আমাদের কাছে খুব একটা আনন্দের ব্যাপার ছিল এবং আকাঙ্ক্ষিত বিষয় ছিল। মানে এই দিনের জন্য আমরা অপেক্ষা করতাম এই কারণে যে ঈদের দিন ছিল আসলে মূলত স্বাধীনতা পাওয়ার দিন। মানে এমনিতেই তো একটা মানে কাজের যাওয়া, মানে আমরা কোথায় যাচ্ছি কি করছি সেটার তো একটা আহ, সবসময় একটা বাধা নিষেধের মধ্যে থাকতে হয়েছে ছোটবেলায়। ঈদের দিন কেবল আমরা আমরা নিজেরা না, সবাই স্বাধীন এবং এটা একটা অন্য পরিবেশ সৃষ্টি করতো। ওই দিন একটু বারণ করা হচ্ছে না কেউ কাউকে, সবাই মিলে যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যাচ্ছে এবং অনেক রাত পর্যন্ত থাকা যাচ্ছে, এইসব বিষয়গুলো আর কি। এবং আপনার একটা ফ্রি অ্যাক্সেস তৈরি হচ্ছে, যে কোনো জায়গায় আপনি যে কোনো বাসায় যেতে পারেন, যে কারোর সাথে কথা বলতে পারেন। মানে ঈদের দিনে আপনার যে প্রথাগত বাধা নিষেধগুলো আছে সেগুলো সবগুলোই মনে হচ্ছে যে স্থগিত হয়ে যেত। তো এইটা হচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার ছিল। জুলাই অভ্যুত্থানের সময় যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যাপারটা খুব বড়ভাবে আলোচনায় আসে। এই ঈদের সময়টা তারা কে কীভাবে পার করছেন সেটাও নিশ্চয়ই আপনারা খোঁজখবর রাখেন। ফলে তাদের সুচিকিৎসা কতটুকু নিশ্চিত হলো এই প্রসঙ্গটি নিশ্চয়ই বলবেন। একই সঙ্গে আপনি গণমাধ্যমের উপর যখন হামলা হোক বা মামলা হোক বা হয়রানি হোক, বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন, গণমাধ্যমের উপর যখন হামলা হয়েছে। এখনও আমরা দেখছিলাম যে অনেক সাংবাদিক যারা আছেন তারা এখনও অনেকেই বিনা বিচারে আটকে আছেন। ফলে তাদের বিষয়গুলো যদি কোনো আপনার অবস্থান থেকে কিছু বলার থাকে সেটা নিশ্চয়ই জানতে চাইছি। যারা অভ্যুত্থানে এই দীর্ঘদিনের লড়াইয়ে আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের মানে তাদের পরিবার এবং তাদের নিজেদের যে অবস্থা, এই দাবিটা কিন্তু আমরা শুরু থেকে তুলেছি। একদিকে যেমন আমাদের শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অভিষিক্ত করা, তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা, অন্যদিকে আহতদের জীবনের দায়িত্ব নেওয়া। তারা অনেকেই তো একেবারে শারীরিকভাবে তাদের নানা দিক থেকে একটা বড় ধরনের অক্ষমতা তৈরি হয়েছে এবং এটা তো তারা একটা লড়াই করতে গিয়ে হয়েছে। ফলে আজকে তাদের দায়িত্ব তো পুরো আমাদের সমষ্টিগতভাবে নিতে হবে এবং সেটা সরকারকেই নিতে হবে। সেই জায়গাটা, দাবিটা নিয়ে আমরা আগেও ছিলাম এবং এখনও কথা বলার চেষ্টা করে যাচ্ছি এবং এইগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং যথাসম্ভব এই সরকার তাদের পাশে থাকবে সেইটা মানে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে, চিকিৎসা যাতে ঠিকঠাক মতো হয়। আর সাংবাদিক সহ যারা সাধারণভাবে আটক আছেন নানা অভিযোগে, আমাদের কথা হচ্ছে যে এগেইন ন্যায় বিচার আমরা চাই, দেশে আইন অনুযায়ী যাতে প্রত্যেকটা জিনিস চলে এবং আইন অনুযায়ী যার যে অধিকার সেই অধিকার যাতে তারা প্রাপ্য হন। এবং এটাই কিন্তু ওই যে প্রতিহিংসার রাজনীতির বদলে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করবে। শেষ কথা, দেশবাসীর প্রতি যদি আপনি এই ঈদের সময়। না, এটা মানে আমরা এত বড় একটা লড়াই করে আজকে মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করা এখন এই সংসদের দায়িত্ব, এই সরকারের দায়িত্ব, রাজনৈতিক দলগুলো সকলের দায়িত্ব এবং জনগণেরও এই দায়িত্ব ভাগ করে নিতে হবে। কেননা একটা বড় পরিবর্তন তখনই ঘটে যখন পরিবর্তনটার জন্য ওই জনগোষ্ঠী প্রস্তুত হয়। এটা কেবলমাত্র কোনো একজন ব্যক্তির কিংবা কতিপয় ব্যক্তির ইচ্ছায় কেবল হয়ে যাবে না। অসংখ্য ধন্যবাদ জনায়েত স্যারকে, আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন। চ্যানেল ওয়ান এটা সুবিধা দিচ্ছিলাম আপনাকে। চ্যানেল ওয়ান দিয়ে কি আপনার গণমাধ্যম? চ্যানেল ওয়ান এটা সম্ভবত 2006 কিংবা 7-8-এর দিকে হবে। চ্যানেল ওয়ান একটা বেশ বাংলাদেশের ইতিহাসের উপরে 52 থেকে 71 পর্যন্ত বাংলাদেশের যে উদ্ভবের প্রেক্ষাপট, সেই মুক্তি সংগ্রামের প্রেক্ষাপটটা নিয়ে বেশ অনেকেরই ইন্টারভিউ করেছিল এবং ওইটার মধ্যে দিয়ে একটা ইতিহাসের একটা মানে বিভিন্ন জনের বক্তব্যের মধ্যে দিয়ে একটা হিস্টোরিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। তো তারা আমাকেও সেখানে যুক্ত করেছিলেন। তো এটা বলতে পারেন ওই অর্থে আমার এক ধরনের প্রথম দিককার অনুষ্ঠান একবারে। চ্যানেল ওয়ানের টেলিভিশনের পর্দায় প্রথম আপনি নিজেকে আবিষ্কার করেছিলেন। টেলিভিশনের পর্দায়
একটু ব্যাপকভাবে মানুষ লক্ষ্য করেছে সেটা প্রথম অনুষ্ঠান। জি, অসংখ্য ধন্যবাদ জুনায়েদ স্যারকে, আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন। এটাও সত্যি যে রাজনীতি মানে আপোষ, আবার রাজনীতি মানেই পরিবর্তনের আশা। এতক্ষণ জুনায়েদ স্যারকে আমাদের সাথে যে কথাগুলো অপটর বলছিলেন, সেগুলো নিশ্চয়ই দর্শকদেরকে অনেক দিন ভাবাবে। শেষ করতে হচ্ছে আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।